হ্যালো ফ্রেন্ডস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। দেখো, আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর কারণটাই হলো এটা যে 2016 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মহামান্য কলকাতা হাইকোর্ট অত্যন্ত ঐতিহাসিক একটি রায় ঘোষণা করেছে। এবং 2016 সালে যত রিক্রুটমেন্ট হয়েছিল সমস্ত প্যানেল এক্ষেত্রে বাতিল করা হয়েছে। এসএসসি এক্সামিনেশনের যত প্যানেল যত ছিল, অর্থাৎ যত রিক্রুটমেন্ট হয়েছিল, প্রায় অন্তত 25,000 চাকরি প্রার্থীর চাকরি এক্ষেত্রে বাতিল করা হয়েছে। তো এটা যেমন হতাশার, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ দিকও আছে। তো এই বিষয়গুলোই প্রধানত আমি আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই আমাকে বিভিন্নভাবে মেসেজ করেছো যে তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো। তো প্রধানত আমার এক্ষেত্রে এই সম্বন্ধে আলোচনা করার কারণটাই হলো এটা যে তোমরা যারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, এতদিন ধরে তোমরা যে প্রিপারেশন নিচ্ছ এসএসসি এক্সামিনেশনের জন্য, তো তারা সেই প্রিপারেশন তোমরা কন্টিনিউ করবে নাকি কিভাবে তোমরা এখন লিড করবে নিজেদেরকে। দেখো, যখনই কোনো এক্সামিনেশনে এরকম টাইপের প্রশ্ন চিহ্ন চলে আসে, তখনই তোমরা যারা এই এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও, তো তাদের তখনই একটা কনফিউশন তৈরি হয় যে সত্যি সত্যি তোমরা সময় ওয়েস্ট করে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে নাকি তোমরা অন্য কিছু করবে। তো এই সম্বন্ধেই আমি আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে যেমন যে কারণে যেই জন্য আমি এসএসসি এক্সামিনেশনের বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করি, তো সেই কারণের জন্য আমার মনে হয়েছে যে এই সম্পর্কে আলোচনা করাটা একটু গুরুত্বপূর্ণ। আমি দেখো, যে কোনো নেশনের ক্ষেত্রে শিক্ষিত বেকার এই শব্দটা কিন্তু খুবই মারাত্মক। এবং আমরা জানি যে যে কোনো জাতির অন্যতম প্রধান মেরুদণ্ডই হলো শিক্ষা বা এডুকেশন। কিন্তু যখন সেই এডুকেশনাল সিস্টেম যখন ভাঙতে শুরু করে, তখন সত্যি সত্যি আমাদের চিন্তা হয় যে ভবিষ্যৎ, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তো তারা এরপর কি করবে। এখন এই মুহূর্তে আমরা দেখি যে, বা যেহেতু আমরা এডুকেশনাল সিস্টেমের সঙ্গে যেহেতু আমরা জড়িত, সুতরাং আমরা দেখেছি যে স্টুডেন্টসদের মধ্যে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট এক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যেরকম ভাবে পড়াশোনা করতো, কারণ একটা চাকরির একটা সুযোগ ছিল যে পড়াশোনা করে তারা কিছু করতে পারবে, এরকম একটা একটা সামনে তাদের একটা টার্গেট ছিল। কিন্তু এখন বিভিন্ন সিচুয়েশনের জন্য যেহেতু সেই টার্গেট তাদের কাছে থাকছে না, সেই কারণের জন্য স্টুডেন্টসরা বা ছাত্রছাত্রীরা তারা কিন্তু পড়া থেকে হারিয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ টিচার হওয়ার জন্য, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ। তো এটা হওয়া স্বাভাবিক, আমি যেটা বলছিলাম এটা হওয়া স্বাভাবিক। এবং আমিও তোমাদেরকে বলি যে আমি যেহেতু এসএসসির বিভিন্ন টপিকস আমি আলোচনা করছি, আমিও অনেক সময় বিভিন্নভাবে আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলি, কিন্তু তবুও মনে জোর রেখে আমি তবুও বিভিন্ন বিষয় আলোচনা করার চেষ্টা করি। কিন্তু তবুও কোথাও না কোথাও একটা আমার খারাপ লাগা কাজ করে, কারণ 2016 সালের লাস্ট এসএসসি এক্সামিনেশন হয়েছিল এবং তারপরে দীর্ঘ 8 বছর হয়নি, কিন্তু তবুও সেই যে লাস্ট এক্সামিনেশন হয়েছিল সেটাও কিন্তু এতটা দুর্নীতিগ্রস্ত এটা হয়েছে। তো সেই কারণের জন্যই তোমাদের যে ফ্রাস্ট্রেশন যেটা বলছিলাম, যে এটা আসা কিন্তু অত্যন্ত স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের আসবে। আমি যদি হতাম তোমাদের জায়গাতে তো আমারও সেটা আসতো। কিন্তু তবুও আমার যেটা দায়িত্ব, এই ফ্রাস্ট্রেশন থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে এবং এখন এই মুহূর্তে তোমরা কি করবে, তো সেগুলো সম্বন্ধেই আমি আলোচনা করব। দেখো, আমি কিছু কিছু বিষয় আমি এক্ষেত্রে লিখেছি, এবং লিখে লিখে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, এর পরে কি করবে, অর্থাৎ এই রায় দেওয়ার পরে তোমরা এই যে হতাশ হয়ে গেছো, তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, এরপর তোমরা প্রকৃতপক্ষে কি করবে সেটাই আমি আলোচনা করব। যে কোনো বিষয়ে আমি সবসময় কিছু পজিটিভ দিক খোঁজার চেষ্টা করি। তো ক্যালকাটা হাইকোর্ট যে রায় দিয়েছে আজকে 22/4/2024, তো এই রায়ে আমার মনে হয়েছে, পার্সোনালি আমার মনে হয়েছে যে এই রায়ে দুটো এফেক্ট আছে। একটা গুড এফেক্টও যেমন আছে, তার সঙ্গে সঙ্গে ব্যাড এফেক্টও আছে। তো গুড এফেক্ট মানে ভালো এফেক্ট কোনগুলো সেগুলো বলার আগে আগে বলে নিই যে ব্যাড এফেক্টটা কি। দেখো, এই রায়তে যেটা ব্যাড এফেক্ট আমার মনে হয়েছে যে অনেক অনেক ছাত্রছাত্রী আছে বা অনেকে এরকম পরীক্ষা দিয়েছে যে যারা প্রধানত ফ্রেশলি যারা রিক্রুটেড হয়েছিল বা যারা ট্রান্সপারেন্ট, তো তাদের মধ্যে একটা প্রেসার তৈরি হলো। যেহেতু যারা যারা ট্রান্সপারেন্ট, যারা দীর্ঘদিন প্রিপারেশন নিয়ে যারা পরীক্ষা দিয়েছে এবং স্বচ্ছভাবে যাদের নিয়োগ হয়েছে, তো তাদের মধ্যে একটা প্রেসার তৈরি হলো এবং তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হলো। তারা হয়তো ভাবছে যে এতদিন ধরে আমি প্রিপারেশন নিলাম এবং স্বচ্ছভাবে আমার নিয়োগ হয়েছে, আমার ট্রান্সপারেন্ট আমার নিয়োগ হয়েছে, কিন্তু তারপরে এত বছর চাকরি করার পরে হঠাৎ করে যখন চাকরি চলে যায়, তখন তাদের মানসিক কন্ডিশনটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। তারা প্রচন্ড ফ্রাস্ট্রেশনের মধ্যে তারা পড়ে গেছে এবং তারা ভাবছে যে ভবিষ্যতে তারা বিভিন্ন বিষয়ে তারা হয়তো এনগেজ হয়ে গেছে বিভিন্ন কাজেতে, প্লাস তার সঙ্গে সঙ্গে জীবনযাত্রা নির্বাহ করতে গেলে যে সমস্ত বিষয়গুলো মেনটেন করতে হয়, তো তার জন্য তারা যে অর্থ উপার্জন করছিল, তো সেটাকে তারা বিভিন্ন খাতে তারা ইউটিলাইজ করছিল। তো এখন এই মুহূর্তে তাদের
কিন্তু সাধারণ জীবনযাত্রাতেও কিন্তু তাদের প্রশ্নচিহ্ন রয়ে গেছে। আমি বলছি কেবলমাত্র তাদের যাদের ট্রান্সপারেন্ট যাদের নিয়োগ হয়েছে, তো তাদের প্রতি সহানুভূতি রেখেই আমি বলছি। এবং আহ, এটা কিন্তু এই ভাবনাটা, অর্থাৎ তাদের জায়গাতে বসে আমরা যদি ভাবি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই একটা ভয় লাগবে। দেখো, যখন একটা জীবনযাত্রায় যখন আমরা অভ্যস্ত হয়ে পড়ি, তারপরে যখন সেই জীবনযাত্রাকে হঠাৎ করে চেঞ্জ করতে হয়, তখন কিন্তু সেটা এতটা সহজ হয় না। তো এই প্রসঙ্গে আমি তাদেরকে বলবো যে তোমরা যে ফ্রাস্ট্রেটেড হয়ে আছো, তো এক্ষেত্রে এমন কোনো ডিসিশন নেবে না যে যাতে খুবই খারাপ দিকে যাতে যায়। তো সেরকম কোনো ডিসিশন না নিয়ে তোমরা একটু সময় দাও, একটু দেখার চেষ্টা করো। যারা ট্রান্সপারেন্ট হয়েছে তো তাদের জন্য, বা যাদের ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট হয়েছে তাদের জন্য তো দরজা খোলা আছে। তোমরা একটু ওয়েট করো। এই মুহূর্তে কোনো রকম খারাপ কোনো রকম ডিসিশন তোমরা না নেওয়ারই চেষ্টা করো। এর সঙ্গে সঙ্গে বলি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন এক্সামিনেশনের জন্য, বিশেষত ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন এক্সামিনেশনের জন্য, তো তাদের এই সিস্টেমের প্রতি তোমরা আস্থা হারিয়ে ফেলছো এবং ভাবছো যে তোমরা হয়তো পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে তোমরা চাকরিও করবে এবং আফটার জব তোমাদের লাইফস্টাইল তোমরা চেঞ্জ করবে, এবং তারপরে যে তোমাদের যে চাকরি হারাবে না তার কি গ্যারেন্টি আছে? তো সেই কারণের জন্য এক্সাম সিস্টেমের প্রতি একটা আস্থা হারানো এবং চাকরি হারানোর ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে, যারা শিক্ষিত মানুষ তো তাদের মধ্যে চেপে বসতে পারে এই রায়ের জন্য। তো এই রায়ের ফলে এক্সাম সিস্টেমের প্রতি একটা আস্থা হারানোর ব্যাপার চলে এলো, এবং তার সঙ্গে সঙ্গে চাকরি হারানোর ভয় প্রত্যেকটা স্টুডেন্টসের মনে কিন্তু গ্রাস করবে। কেন কি? কারণ এরকম মনে হবে যে তোমরা হয়তো পরীক্ষা দিলে, কিন্তু তোমরা তো ব্যাকগ্রাউন্ডে জানছো না যে সেটা স্বচ্ছ রিক্রুটমেন্ট হচ্ছে কিনা, অথবা তার মধ্যে করাপশন আছে কিনা। তো যদি স্বচ্ছ রিক্রুটমেন্ট হয় ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাদের মধ্যে একটা ভয় চেপে বসবে। দেখো, আফটার জব আমাদের লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণের জন্য হঠাৎ সেই চেঞ্জড লাইফস্টাইল থেকে আবার ফিরে আসাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমরা যখন একটা জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়ি, সেই অভ্যস্ত জীবনযাত্রা থেকে আবার যখন আমরা চেঞ্জ করি, আমাদের লাইফস্টাইল আবার যখন চেঞ্জ করি, সেটা কিন্তু অতটা সহজ হয় না। তো সেই কারণের জন্য যারা বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে তোমরা যারা বিভিন্ন পরীক্ষাতে বসবে, বসার পরেও তোমাদের মনের মধ্যে একটা চাপ থাকবে যে এরপরে এরকম ভাবে এই 2016 সালে এসএলএসটির যেরকম হলো ব্যাপারটা, তো এক্ষেত্রে চাকরি হারানোর ভয় যেটাকে বলা হয়, তো সেটা কিন্তু সবার মনের মধ্যেই চেপে থাকবে। তো সেই জন্য বলছি যে এর একটা ব্যাড এফেক্ট আছে, বিশেষত যারা ট্রান্সপারেন্ট, যাদের রিক্রুট হয়েছে, বা তোমরা যারা ট্রান্সপারেন্টলি পরে ভবিষ্যতে তোমরা পরীক্ষা দেবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভয় চেপে বসবে। তো এই দুটোই কিন্তু আমার মনে হয়েছে যে ব্যাড এফেক্ট এই রায়েতে, এই দুটো ব্যাড এফেক্ট। যারা ট্রান্সপারেন্ট তাদের তো কোনো দোষ নেই, কিন্তু তবুও তাদের মধ্যে একটা অমানবিক একটা প্রেসার তৈরি হলো। কিন্তু তাদের জন্য আমি আবার বলছি যে তোমরা একটু ওয়েট করো, নিশ্চয়ই এর কোনো ভালো এফেক্ট আসবে, এবং তোমরা নিশ্চয়ই আবার তোমরা রিক্রুট হতে পারবে। তোমরা নিজের যে যার স্থানে যেখানে চাকরি করছিলে বা যেখানে শিক্ষকতা করছিলে, তোমরা নিশ্চয়ই সেই স্কুলে তোমরা আবার রিজয়েন হতে পারবে। ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি, এবং সবসময় পজিটিভভাবে ভাবার চেষ্টা করো। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম যে এক্সাম সিস্টেমের প্রতি একটা আস্থা হারাবে মানুষের, তো এই দুটোই প্রধানত ব্যাড এফেক্ট। তো গুড এফেক্ট তাহলে কি? এই রায়তে তো অনেক কিছু গুড এফেক্ট আছে। দেখো, আপকামিং যে রিক্রুটমেন্ট সেটা ট্রান্সপারেন্ট হওয়ার প্রবাবিলিটি থাকবে। তো এরকম ব্যাপারটা হচ্ছিল যে পরীক্ষাই হচ্ছে, সববার মনে হচ্ছে যে সেই পরীক্ষাতেই হয়তো কোনো রকম দুর্নীতি হচ্ছে, কোনো রকম করাপশন হচ্ছে। তো সেই কারণের জন্য যারা সত্যি সত্যি যারা প্রিপারেশন নেয়, যারা সত্যি সত্যি ট্রান্সপারেন্ট, তো তাদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিচিউড তৈরি হয়। এবং এই নেগেটিভ অ্যাটিচিউড এটাই যে আমি আর ভালো করে পড়ে আমার আর কি হবে। তো যারা পাওয়ার তারা তো পাবে, যে এই যে কথাটা, এটা সবসময় আমরা শুনি যে যারা পাওয়ার তারা পাবে, আমি কি করে পাবো। তো এটা কিন্তু একরকমের এরকম এই বিষয়টা কিন্তু অনেকটাই কমবে। সেই জন্য বলছি যে আপকামিং যে সমস্ত রিক্রুটমেন্ট হবে, তো সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো ট্রান্সপারেন্ট হওয়ার প্রবাবিলিটি, সেই জন্য তোমরা যারা এরকম ভাবছো যে যারা পাওয়ার তারা পাবে, আমি পাবো না, আমি যতই পড়াশোনা করি, তো এই বিষয়টা কিন্তু অনেকটা হলেও কমবে। দিস ইজ আ ভেরি ভেরি গুড এফেক্ট এই রায়ের, খুব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুড এফেক্ট। এবং অ্যাসপিরেন্টদের মনে যে একটা নেগেটিভ অ্যাটিচিউড, সেটা কিছুটা হলেও কমবে। যেটা তোমাদেরকে বলছিলাম যে অনেকে এরকম ভাবে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং সেই প্রিপারেশন তারা 100% ডেডিকেশন নিয়ে হয়তো নিচ্ছে, কিন্তু সেই 100% ডেডিকেশনসের মধ্যেও অনেক সময় খামতি থেকে যায়। কারণ তারা ভাবে যে যারা পাওয়ার তারা পাবে, আমি যতই পড়ি না কেন আমি পাবো না।
তো এই যে নেগেটিভ অ্যাটিটিউড, এটা কিন্তু কিছুটা হলেও কমবে, কারণ তারা জানে যে আমাদের বিচার ব্যবস্থা আছে এবং সেই বিচার ব্যবস্থা নিশ্চয়ই সবকিছু বিচার করে সঠিক তা সেই ডিসিশন দেবে। তো সেই কারণের জন্য এই রকম টাইপের নেগেটিভ অ্যাটিটিউড কিছুটা হলেও কমবে। যোগ্য প্রার্থীরা ন্যায় বিচার পেল, তার মানে কি, যে সমস্ত ওএমআর সিট যেগুলোকে উদ্ধার করা হয়েছে, যারা পরীক্ষা দিয়েছে মোস্ট প্রবাবলি তাদের প্রত্যেকেরই ওএমআর সিট এক্ষেত্রে সিবিআই উদ্ধার করেছে। তো সেগুলোকে আবার স্ক্যান করা হবে, সেগুলোকে আবার দেখা হবে, এবং তার ফলে যারা এতদিন ধরে যারা বিভিন্ন আন্দোলন করছিল, যারা সত্যি সত্যি যোগ্য প্রার্থী, তাদের সামনে কিন্তু একটা বিশাল বড় সুযোগ চলে এলো। তো এটাও কিন্তু এই রায়ের একটা ভালো ইফেক্ট। এবং তার সঙ্গে সঙ্গে এবার ফিউচারে ডিসিশন নেওয়ার সময় এসেছে, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী, যারা এতদিন বসেছিল, তো তারা এবার নতুন উদ্যমে তারা কিন্তু তাদের নিজেদের ভবিষ্যৎকে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ পেল। তো এগুলোই প্রধানত গুড এফেক্ট। দেখো, এতগুলো গুড এফেক্ট আছে, কিন্তু তবুও তার মধ্যে ব্যাড এফেক্ট হলো এটাই। তবুও আমাদের প্রত্যেকের মনে এই খারাপ লাগাটা থাকবে যে যারা সত্যি সত্যি ট্রান্সপারেন্ট, তো তারা এই যে সাফার করলো, এডুকেটেড মানুষরা এই যে সাফার করছে, এবং বিশেষত চাকরি হারানোর মতো একটা ব্যাপার তো তাদের জীবনে চলে এসেছে, তাদের লাইফ যে টোটাল চেঞ্জ হতে চলেছে, এবং সেই চেঞ্জ কিন্তু খারাপের দিকেই হতে চলেছে। তো এটা কিন্তু খুবই খুবই খারাপ একটি দিক। আমি যেটা বলবো যে তোমরা যারা সত্যি সত্যি তোমরা যারা ট্রান্সপারেন্টলি তোমরা বিভিন্ন স্কুলে তোমরা যে জয়েন করেছো, তো তারা এই মুহূর্তে কি করবে। তো প্রথমে আমি বলি যে তোমরা মনের মধ্যে স্ট্রেংথ রাখো, এবং অবশ্যই পজিটিভ কোনো কিছু ঘটবে, কারণ ভোটের পরেই আবার হয়তো রিক্রুটমেন্ট আবার শুরু হবে, এবং সেক্ষেত্রে তোমাদের ওএমআর সিট এক্ষেত্রে আলোচনা করা হবে, দেখা হবে, স্ক্যান করা হবে। তোমরা রিটেন এক্সামিনেশনে তোমরা কেমন পরীক্ষা দিয়েছো, তার নাম্বার, ইন্টারভিউয়ের নাম্বার, কাউন্সেলিং ইত্যাদি, এই সব কিছু তোমাদেরকে আবার দেখা হবে। এবং সত্যি সত্যিই যদি সব কিছু ঠিকঠাক থাকে, তোমরা কিন্তু আবার রিজয়েন করতে পারবে তোমাদের স্কুলে। তাহলে দেখো, এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে কিছু কিছু ডকুমেন্টস তোমরা এখন থেকে হাতের কাছে রাখো এবং বারবার এগুলোকে লক্ষ্য করো, এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে যা কিছু পাবলিশ করবে সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করবে, ট্যালি করার চেষ্টা করবে। তোমাদের রিটেন এক্সামিনেশনের রোল নাম্বার, তার সঙ্গে সঙ্গে রিটেন এক্সামিনেশনে তুমি যে বসেছিলে, তো তার টোটাল তার ডকুমেন্টস, তো সেটাকে কিন্তু হাতের কাছে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে রিটেন এক্সামিনেশন ক্র্যাক করার পরে তোমরা যে ইন্টারভিউ দিয়েছো তার অ্যাডমিট কার্ড হাতের কাছে রাখবে, এবং তোমরা যে কাউন্সেলিং কে তোমরা যে করেছিলে, যে কাউন্সেলিং এ তোমরা যে জয়েন করেছিলে, তো তার প্রুফ কিন্তু তোমরা হাতের কাছে রাখবে, অর্থাৎ এই 3টে ফেজের প্রুফ হাতের কাছে রাখবে। কারণ অনেক সময় এরকম হয়েছে, দেখা গেছে যে এক্সামিনেশন দেয়নি অথচ তারা চাকরি পেয়েছে। তো সেই হিসাবে প্রত্যেকটা স্টেপে তুমি যে জয়েন করেছিলে, তো তার প্রুফ কিন্তু হাতের কাছে রাখবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে কিছু 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 বিষয়ের উপর তোমরা স্পেশাল কেয়ার নেবে। দেখো, প্রিভিয়াসলি ওএমআর সিট আপলোড করা হয়েছিল, তো নিশ্চয়ই সেগুলো তোমাদের কাছে আছে, তার সফট কপি হয়তো আছে, কেউ কেউ হয়তো প্রিন্ট আউটও করেছে। সুতরাং এই প্রিভিয়াসলি আপলোডেড যে ওএমআর সিট, তার অবশ্যই কিন্তু হার্ড কপি তোমরা হাতের কাছে রাখবে। এবং ইন্টারভিউয়ের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে একাডেমিক যে মার্কস তোমরা যে পেয়েছো, সেগুলো আপলোড করা হয়েছিল এসএসসির ওয়েবসাইটে, তো সেগুলোর হার্ড কপি বের করে রাখবে। এগুলো কিন্তু বড় প্রুফ। এবং যখন ডকুমেন্টস যখন এসএসসি ওয়েবসাইটে যখন আপলোড করা হবে, সেগুলোকে কিন্তু অবশ্যই তোমরা ট্যালি করবে, অর্থাৎ তোমার প্রাপ্ত নাম্বারের সঙ্গে সেগুলো মিলছে কিনা এগুলো ভালো করে ট্যালি করবে। এইগুলোর প্রতি ভালো করে তোমরা দৃষ্টি রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা রাখবে, এবং এসএসসির যে রেকমেন্ডেশন লেটার এটা রাখবে, এবং স্কুলে তুমি কোন পোস্টে জয়েন করেছিলে, এবং এমসি রেজলিউশন কপি যদি তোমার কাছে থাকে, তো এই কয়েকটা জিনিস তোমরা হাতের কাছে এই মুহূর্তে তোমরা রাখবে। কারণ আগামী দিনে যে রিক্রুটমেন্ট হতে চলেছে, এই রিক্রুটমেন্টে এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আবার বলি যে রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ এবং কাউন্সেলিং, এই 3টে ফেজে যে তোমরা অংশগ্রহণ করেছিলে, এই সব কিছুর প্রমাণ যেমন হাতের কাছে রাখবে, তার সঙ্গে সঙ্গে স্পেশাল কেয়ার দেবে। আগে যে ওএমআর সিট যেটাকে আপলোড করা হয়েছিল, তার উপর যেমন স্পেশাল কেয়ার দেবে। ইন্টারভিউ তুমি কত মার্কস পেয়েছো, একাডেমিক মার্কস তোমার কত, এই সব কিছু তোমরা হাতের কাছে রাখবে, এবং তার হার্ড কপি হাতের কাছে রাখবে। এবং যখন ডকুমেন্টস আপলোড করা হবে, তার সঙ্গে ট্যালি করবে। যদি কোনো রকম ডিসক্রিপেন্সি, যদি কোনো ডেভিয়েশন হয়, অবশ্যই কিন্তু সেই বিষয়ের উপর লক্ষ্য রাখবে। এবং তুমি যে স্কুলে তুমি যে জয়েন করেছো, তার জন্য নিশ্চয়ই বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছো, এসএসসি রেকমেন্ডেশন লেটার পেয়েছো, স্কুলে কোন পোস্টে তুমি জয়েন করেছো, এবং তার সঙ্গে সঙ্গে এমসি রেজলিউশন কপি, এগুলোও একটু হাতের কাছে রাখবে। এবং আমি তোমাদেরকে এটা বারবার বলবো, ডোন্ট বি আপসেট এবং বি পজিটিভ। সত্যের জয় তো এক সময় না এক সময় হবেই। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, তোমরাও করো, যে
কোনোভাবে তোমরা যেন বঞ্চিত না হও, কারণ শিক্ষিত মানুষের চোখের জল খুবই দামি। বিশেষত এতদিন ধরে তোমরা যে পরিশ্রম করে তোমরা যে যে যোগ্যতা তোমরা যে অর্জন করেছো এবং তার সঙ্গে সঙ্গে যে সম্মান তোমরা অর্জন করেছো, এটা অনেকটাই দামি এবং নিশ্চয়ই তোমাদের ভালো কিছু হবে, আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ট্রান্সপারেন্টলি তোমরা যারা জয়েন করেছো তারা নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা কিন্তু নিজেদের কাজে তোমরা আবার যোগ দিতে পারবে। এবং যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে প্রিপারেশন তোমরা ছেড়েই দেবে, এই যে এত কিছু ঘটনা ঘটছে এবং তার ফলে তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, তোমরা ভাবছো যে প্রিপারেশন ছেড়েই দেবে। দেখো, সত্যি সত্যি বলতে কি, যে এসএসসি এক্সামিনেশন কবে হবে তার কোনো ঠিক নেই, এখনো অনেক কিছু নিয়মের বেড়াজাল হয়তো আমাদেরকে পার হতে হবে। তবে আমাদেরকে তো আশা তো করতেই হবে। কিন্তু এই প্রসঙ্গে বলি যে তোমরা যারা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো 30 থেকে 35 বছর বয়সে তোমরা চলে এসেছো। তো এই সময়ে নতুন কোনো কেরিয়ার কোর্স করা কিন্তু তোমাদের পক্ষে আর সম্ভব নয়। তো তাহলে এই মুহূর্তে তোমরা কি করবে? দেখো, এই মুহূর্তে তোমরা অন্য এক্সামিনেশনের যেমন প্রিপারেশন নেবে, অন্য কোনো এক্সামিনেশন যাতে দেখবে যে তুমি যে সাবজেক্টে পড়েছো তো সেই সাবজেক্টে তোমরা যেমন প্রিপারেশন নেবে, তার সঙ্গে সঙ্গে আমি এটাই বলবো যে তোমার সাবজেক্টকে কিন্তু কখনো অবজ্ঞা করো না, নেগলেক্ট করো না। দেখো, তুমি এতদিন ধরে যে সাবজেক্ট পড়ে এসেছো, তো সেই সাবজেক্টের বাইরে আর নতুন করে কোনো কিছু অ্যাচিভ করা, এটা কিন্তু এই মুহূর্তে এই বয়সে এসে সেটা কিন্তু সম্ভব হয় না। তোমার মনে হলো হয়তো তুমি কোনো টেকনিক্যাল লাইনে গেলে, কিন্তু সেটা নতুন করে শেখাটা সম্ভব হয় না। তাহলে তোমার এই যে শিক্ষাটা এতদিন ধরে তুমি যে শিখেছো, যে জায়গাতে তুমি পারবে সেখানেই তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করো। যেমন তোমরা জানো, আমি এটা তোমাদেরকে বলছি এই কারণের জন্য, তোমরা হয়তো বলছো যে আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। তোমরা জানো হঠাৎ করে মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশন হলো কয়েকদিন আগে, তো সেক্ষেত্রে তোমাদের সাবজেক্টের নলেজ কাজে লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে আপকামিং পিএসসি এক্সামিনেশন আছে, এটাও কিন্তু তোমাদের নলেজ কাজে লাগবে। সুতরাং এই মুহূর্তে তোমরা যারা ভাবছো যে টোটালি তোমরা ছেড়ে দেবে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। অ্যাকচুয়ালি এরকম দেখা গেছে যে অনেকটা খারাপ দিনের পরে, অনেক দিন তোমার যদি খারাপ যায়, নিশ্চয়ই ভালো একটা দিন আসতে বাধ্য। কখনোই সবকিছু কিন্তু খারাপ চলতে পারে না কন্টিনিউয়াসলি, কিন্তু খারাপ চলতে পারে না, কোনো মানুষের লাইফে কিন্তু সবসময় খারাপ জিনিস ঘটতে পারে না। তো সেই হিসাবে তোমাদেরকে বলবো যে মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশন হয়েছে, আশা করি তারও রেজাল্ট ট্রান্সপারেন্ট হবে এবং আপকামিং যে পিএসসি এক্সামিনেশন হচ্ছে এটাও আশা করি ট্রান্সপারেন্ট হবে। সুতরাং এইগুলোর প্রতি আস্থা রাখো। এরকম কিছু কিছু সুযোগ হঠাৎ করে তোমাদের কাছে চলে আসবে, সেই জন্য তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেই সাবজেক্টকে কিন্তু একদম ফ্রাস্ট্রেটেড হয়ে নেগলেক্ট করে যাবে না। তো এই বিষয়টাও তোমাদেরকে বলার ছিল এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো অন্য কোনো সোর্স অফ ইনকামও কিন্তু তোমরা এখন থেকে করতে শুরু করো। শুধুমাত্র এই পরীক্ষার জন্য বসে না থেকে অন্য কোনো সোর্স অফ ইনকাম করার চেষ্টা করো। তুমি কোনো কোচিং ইনস্টিটিউট তুমি খুলতে পারো অথবা আদার্স কোনো ওয়ে অবলম্বন করো, অবশ্যই সেটা যেন সৎ হয়। সুতরাং অন্য কোনো ওয়ে অবলম্বন করো, তাহলে তোমাদের এক্ষেত্রে দুটো কাজ। প্রথম যে কাজ সেটা হলো অন্য কোনো সোর্স অফ ইনকাম তোমরা যেমন করবে, কারণ আলটিমেটলি আমাদেরকে তো লাইফ লিড করতে হবে। তাহলে অন্য কোনো সোর্স অফ ইনকাম তুমি যেমন করবে, সেটা কোনো কোচিং ইনস্টিটিউট হতে পারে, কোনো কোচিং ইনস্টিটিউটে তুমি জয়েন করলে বা কোনো টিউশন করলে, পড়ালে, সেটাও যেমন হতে পারে। তার সঙ্গে সঙ্গে আদার্স কোনো ওয়েও তোমাকে অবলম্বন করতে হবে, যেখানে মিনিমাম অন্তত 15 থেকে 20 হাজার টাকা তুমি যাতে ইনকাম করতে পারো। কারণ এখন লাইফ লিড করতে গেলে, ভালো করে লাইফ লিড করতে গেলে মিনিমাম 15-20 হাজার টাকা তো আমাদেরকে ইনকাম করতেই হবে। সুতরাং এই বিষয়টা তোমাকে কিন্তু করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার সাবজেক্টও পড়ো এবং যখনই পরীক্ষার সুযোগ আসবে তখনই সেটা দেওয়ার চেষ্টা করো। এবং যদি সম্ভব হয় অন্য কোনো স্টেটে যে সমস্ত এক্সামিনেশন হচ্ছে তো সেগুলোও তোমরা দেওয়ার চেষ্টা করো। টিজিটি এক্সামিনেশন হতে পারে, পিজিটি এক্সামিনেশন হতে পারে, অথবা যেটা বলছিলাম যে নিজস্ব কোনো কোচিং ইনস্টিটিউট তোমরা খুলতে পারো, সেখানে বিভিন্ন বিষয় তোমরা পড়াতে পারো। অ্যাকচুয়ালি আমার যেটা বলার যে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, বি পজিটিভ। এবং এই যে রায় দেওয়া হয়েছে এর ফলে তোমরা ভাবছো যে এসএসসি হয়তো আর হবে না, কিন্তু দেখো নতুন করে রিক্রুটমেন্টের যেহেতু এক্ষেত্রে আবার কলকাতা হাইকোর্ট যেহেতু আবার নতুন করে রিক্রুটমেন্টের নির্দেশ দিয়েছে, সুতরাং এরপরে এই জট খুলে গেলে নিশ্চয়ই এরপরে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের হবে এবং আগামী দিনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেগুলো নিশ্চয়ই ট্রান্সপারেন্ট হবে। তো যেটা বলছিলাম যে এই রায়ের গুড এফেক্টই হলো এটা, যে এতদিন আমাদের মধ্যে যে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছিল যে আমি যতই প্রিপারেশন নেই আমি পাবো না, অন্য কেউ হয়তো পেয়ে যাবে, তো সেই জায়গাটা কিন্তু অনেকটাই দূর হলো। এটা খুব একটা বড় দিক। এবং তার সঙ্গে সঙ্গে
যেটা তোমাদেরকে বলছিলাম যে যে কোনো জাতির ক্ষেত্রে শিক্ষা কিন্তু একটা মেরুদণ্ড, কোনো জাতির মেরুদণ্ডই হলো শিক্ষা। কিন্তু যখন সেই শিক্ষা ব্যবস্থাটাই যখন ভেঙে পড়তে শুরু করে, তখন কিন্তু খুবই চিন্তার ব্যাপার হয়। দেখো, এত সহজে কিন্তু কোনো সিস্টেম ভাঙতে পারে না, এবং সেই কারণের জন্যই এই রায়, এগুলো প্রধানত আমার মনে হয় যে এগুলোই প্রধানত আমাদের ইউনিভার্সের নিয়ম। এটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা কেউ ফ্রাস্ট্রেটেড হয়েও না। তোমাদের ফ্রাস্ট্রেশন, এক্ষেত্রে আমিও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, যে তোমাদের বিভিন্ন ফ্রাস্ট্রেটেড কমেন্ট পড়ে আমিও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। তোমরা বিভিন্ন জন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো। দেখো, এই প্রসঙ্গে বলি যে তোমাদের মতোই কিন্তু আমার বাড়িতে কিন্তু তোমাদের মতোই আমার ভাইও আছে, তো সেও কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে সে অন্যদিকে সে চ্যানেলাইজড হয়ে গেছে। তো আহ, সে হয়তো কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তো, কিন্তু এসএসসির প্রতি বীতশ্রদ্ধ হয়ে সে, তার যে হাতের কাজ আছে, সে ছবি আঁকতে পছন্দ করে, যেটা বলার, তো সেই দিকে সে চ্যানেলাইজড হয়ে গেছে। তো সেখান থেকে সে মোটামুটি তার নিজস্ব খরচ সে চালিয়ে নেয় না। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের যা স্কিল আছে, অন্য কোনো যে স্কিল আছে, তো সেগুলোও তোমরা ব্যবহার করো, এবং ব্যবহার করে অন্য কোনো জব বা অন্য কোনো কিছু তোমরা করার চেষ্টা করো। এবং তার সঙ্গে সঙ্গে সাবজেক্টকে তোমরা যেরকমভাবে প্রিপারেশন নিচ্ছ, তো সেইভাবে নেওয়ার চেষ্টা করো, হতাশ হয়েও না। কারণ সামনে তোমাদের ক্রমশ সুযোগ কিন্তু এরপরে আসবে, আমার যেটা ইনটিউশন বলছে, এরপরে বিভিন্ন সুযোগ তোমাদের আসবে। তো এক্ষেত্রে যেমন মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশন তোমরা দেখলে যে হলো, এবং তার সঙ্গে সঙ্গে পিএসসি এক্সামিনেশন তোমাদের হবে। সুতরাং এরকম কিছু কিছু সুযোগ আসবে, এগুলো কিন্তু তোমাদেরকে কাজে লাগাতেই হবে। শুধুমাত্র প্রিপারেশন নিলে তো হবে না। দেখো, তোমার মতো অনেকেই প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তুমি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, তুমি কিন্তু, এখন কম্পিটিটার অনেক বেড়ে গেছে, তো সেই হিসাবে তুমি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, এই ফ্রাস্ট্রেশন থেকে তোমাকে নিজেকেই কিন্তু বের হয়ে আসতে হবে। তোমার জায়গায় অন্য স্টুডেন্ট যাদের মানসিক স্ট্রেংথ অনেক বেশি, তারা কিন্তু বেরিয়ে যাবে। তো সেই কারণের জন্য বলছি যে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড হয়েও না, বি পজিটিভ। এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনগুলোতে তোমরা লক্ষ্য রাখো যে ভবিষ্যতে কি হতে চলেছে। এবং আমি সবসময় এটা বিশ্বাস করি যে অনেক খারাপ কিছুর পরে নিশ্চয়ই ভালো কিছু একটা ঘটবে। এটা সবসময় বিশ্বাস করি আমি, আমার লাইফে আমি যেটা দেখেছি। হয়তো কোনো দিন, বিভিন্ন দিন হয়তো খারাপ যাচ্ছে, খারাপ যেতে যেতে অনেক দিন কিন্তু খারাপ যেতে পারে না, ম্যাক্সিমাম দিনই আমাদের ভালো কাটে, এবং সেই জন্যই আমরা বেঁচে থাকি। তো সেই কারণের জন্যই তোমাদের বলছি যে তোমাদের যাদের খারাপ মনে হচ্ছে, তোমরা যারা ভাবছো যে তোমাদের লাইফে আর কিছু হবে না, প্রচন্ডভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, এখান থেকে তোমাকে নিজেকে বেরিয়ে আসতে হবে, এবং এটা ভাববে যে অনেক দিন কিন্তু খারাপ চলতে পারে না, জীবনে ভালো সময় কিন্তু তোমার জন্য অপেক্ষা করে আছে। এবং আবারও বলি, এই রায়, অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্ট এই যে রায় দিয়েছে, এর ভালো দিকও যেমন আছে, খারাপ দিক যেটা, যারা যোগ্য প্রার্থী, তো তারা এক্ষেত্রে চাকরি হারালো, এটা কিন্তু খুবই একটা খারাপ দিক। কিন্তু তবুও তাদের জন্য দরজা খোলা আছে, ফ্রাস্ট্রেশনের কোনো ব্যাপার নেই। কয়েকদিন পরেই ওএমআর সিট প্লাস ইত্যাদি এগুলো আপলোড হবে, এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে 99% যারা আছো ট্রান্সপারেন্ট, তোমরা যারা রিপুটেড হয়েছো, তারা আবার তোমরা নিজের নিজের কাজে তোমরা যোগ দিতে পারবে। এবং আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে সত্যি সত্যি যারা যোগ্য প্রার্থী, তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। তাদের যে জীবনযাত্রার যে পরিবর্তন হয়েছে, সেখান থেকে আবার ব্যাক করে আসাটা খুবই প্রবলেম, বা সেখান থেকে ব্যাক করে আসাটা খুবই চাপের। এটা আমরা কল্পনাও করতে পারি না, আমরা যারা এই জায়গাতে আছি, তো তারা কল্পনাও করতে পারবো না যে তাদের এই লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য তাদেরকে কতটা পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে, সেটা আমরা তাদের জায়গাতে গেলে তবেই আমরা বুঝতে পারবো। তো তাদের প্রতি অনেক সমবেদনা রইল। ঈশ্বরের কাছে আস্থা রাখো, নিশ্চয়ই তোমাদের লাইফে কিন্তু ভালো কিছু ঘটবে। আজকে তাহলে এই পর্যন্তই। ফ্রাস্ট্রেটেড হবে না, তোমরা পিএসসি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও। সামনে তোমাদের যে সুযোগগুলো এসেছে, এই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করো। যে ফ্রাস্ট্রেটেড হবে, আবার বলছি, যে সেই কিন্তু এই কম্পিটিশনের এই জায়গা থেকে তোমরা কিন্তু পিছিয়ে পড়বে। তো সেই জন্য যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, যারা ভাবছো যে সবকিছু ছেড়ে দেবে, তো তাদেরকে একটাই সাজেশন, এতদিন ধরে তোমরা যা পড়াশোনা করেছো, তোমাদের যা স্কিল আছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। পড়ার সঙ্গে সঙ্গে হাতের কাজ করো, অন্য কোনো কাজ করো, যেখান থেকে তোমার সোর্স অফ ইনকাম হয়, যেখান থেকে তুমি লাইফ লিড করতে পারবে, সেই সব কাজ করো। তার সঙ্গে সঙ্গে তুমি যা বিষয় শিখেছো, এতদিন ধরে তুমি যেটা পড়েছো, সেটা যেখানেই সুযোগ পাবে সেখানেই অ্যাপ্লাই করার চেষ্টা করো। বি পজিটিভ, আশা করি ভালো কিছু ঘটবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।